ঈদের চলচ্চিত্র সবসময় আমাদের মনকে এত বেশি আনন্দময় করে তোলে যে আমরা মনে করি এই বুঝি এবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি, কিন্তু ঈদটা শেষ হওয়ার পরে আমরা কেন যেন সেই জায়গাটা থেকে বেরিয়ে যাই। বিকজ একটাই, সেটা হচ্ছে আমরা সবাই ঈদকেই কেন্দ্র করি। কেন নয়, বাংলা চলচ্চিত্রকে রক্ষার দায়িত্ব আমরা কেন সবাই নিতে পারি না? কেন আমরা ঈদকেই টার্গেট করি? কেন আমরা আরও যাদের যে হিরোদের ছবি আমরা ঈদে দেখছি তাদের ছবি কেন অন্তত বছরে আর 3টা ছবি দেখতে পারি না আমরা? তাহলে অন্তত আমাদের দর্শকরা তো সবাই, আমার বড় ভাই আছেন সাকিব ভাই, ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি ঈদের বাইরেও 2-1টা ছবি দিত, ওনার বাংলাদেশে যে পরিমাণে ফ্যানবেজ আছে তারা তো বসে থাকে, তার শুধু 1 বছর ওয়েট করে না একটা ছবির জন্য। তাদেরকে 6 মাস 2 মাস পরপর ছবি দিলেই তারা কিন্তু হলে যাবে। সেক্ষেত্রে আমার হলের দর্শকরা বাড়তো, হলগুলো ভালো থাকতো, আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো ভালো থাকতো, সব কিছু মিলিয়ে আমার প্রযোজকরা 2টা টাকা পেত। আমরা কেন শুধু ঈদকেই টার্গেট করি? সো আমার কাছে মনে হয় যে ঈদে 2-3 জন প্রডিউসার হয়তো টাকা ব্যাক করবে। আমার মনে হয় যারা ঈদের পরে ছবি রিলিজ দেয় ওরাই চলচ্চিত্রকে আসল ভালোবাসে, আমার কাছে তাই মনে হয়। সো আমি এটাই মনে করি আর কি। আমাদের তো 2টা ঈদ যেটা আমরা মানে এটাই আমাদের একটা মানে ভালো লাগার একটা ব্যাপার, সেটা হচ্ছে সেখানে আমরা বাংলা চলচ্চিত্রের জন্য ঈদের জন্য কিন্তু ওয়েট করি, হ্যাঁ, যে ঈদে কি ছবি আসছে। সেখানে আমি ট্রিজারগুলো দেখেছি, সাকিব ভাইয়েরটাও দেখেছি, আদার্স যেগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখেছি। আর সেই সেম কথাই যে আমরা চাই যে প্রতিটা মাসেই যেন ঈদ হয়, হ্যাঁ, প্রতিটা মাসেই যেন আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। আগে যেমন একটা মাসে 2-3টা করে ছবি রিলিজ হতো, এখন কেন হয় না, এটা একটু কষ্টের বিষয়। বাট ঈদের জন্য আমরা ওয়েট করি অনেক ভালো, আর ঈদে অনেক ভালো ছবি সবাই দেখতে পারে। এই ছবিগুলোই যেন ঈদের বাইরেও আমরা পাই, এটাই আমরা আশা করি। তাই যদি হয়, এটা তো সারা বছরই তাদের সে সাহস, মানে সৎসাহস থাকা উচিত। ঈদ আসলেই যে বিজনেস করবে, ঈদ আসলেই যে বিজনেস করা সম্ভব তা আর ঈদের পরে সম্ভব না, তাহলে এটা তো দুর্বলতা কাজ করবে তাহলে না। আমাদের প্রযোজক যেমন হইতে পারে সে ছবিগুলোর বাজেট 3 কোটি 4 কোটি টাকা হতে পারে, কিন্তু আমাদের ছবিগুলোর বাজেট তো 1 কোটি টাকা। আমাদের প্রযোজকরা তো ঠিকই সাহস করে ঈদের বাইরে ছবি রিলিজ করার জন্য। তো এটা তো সাহস করতে হবে আমাদের। তো আমরা তো কিছুই না ধরতে গেলে, আমরা এখনকার যারা কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে তো ধরতে গেলে তার থেকে অনেক উপরে আছেন অনেকেই, কিন্তু তারা কেন ঈদকে ছাড়া বাংলা চলচ্চিত্রকে ভালোবাসার জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য ঈদ ছাড়া ছবি রিলিজ দিতে পারে না? অবশ্যই ঈদের ছবি রিলিজ দিবে, তার বাইরেও আমরা আশা করব ঈদের বাইরেও 2-1টা ছবি রিলিজ দিলে কি হয়, এই যে আমেজটা, এই আমেজটা অন্তত দর্শকদের কাছে কন্টিনিউ থেকে যেতে পারে আর কি। বাংলা চলচ্চিত্র দর্শকরা ঈদের ছবি দেখে আবার ঘরের ভিতরে গিয়ে পালাইতে পারে না, আবার ঘর থেকে বের হয়ে হলে গিয়ে ছবিটা দেখতে পারে। এটা আমারও আশা, আমিও সেটা চাই। কারণ আমি বাংলা ছবি দেখি, আমি বাংলাদেশের সব হিরোর ছবি দেখি, আমার ছবি রিলিজ হলেও দেখি, ইভেন আমার জুনিয়র যে কোনো হিরোর ছবি রিলিজ হবে সে ছবিও আমি দেখি। সো আমার ছবি দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে দর্শকরা যখন ছবি দেখতে পারবে বা তার পছন্দের হিরো ছবি দেখতে পারবে সারা বছর, তারা অবশ্যই ছবি দেখতে যাবে হলে। আমি ভাইয়ার সাথে শুধু একমত না, আমার মনে হয় এখানে যারা আছেন সবার চাওয়াটাই এটা, যে প্রতিটা মাসে যেন সুন্দর সুন্দর ছবি রিলিজ হয়, ঈদের বাইরেও যেন অনেক ভালো ভালো ছবি রিলিজ হয়। আমরা চাই যে সাকিব ভাইয়ের ছবি ওই যে সেম, আমি কিন্তু সাকিব ভাইয়ের ছবিগুলো দেখি অ্যান্ড আমি তার ফ্যান। তো আমি চাই যে আমি একজন ফ্যান হয়েই বলতে পারি যে সাকিব ভাইয়ের ছবিগুলো আমরা মানে প্রতি মাসে না হোক, কারণ সে একজন মেগা স্টার, হয়তো তার শুটিংয়ের অনেক থাকে। তো আমরা চাই যে 6 মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে, তো আবার আমাদের দর্শকরা হলে কামব্যাক করবে এবং আরও নতুন নতুন যারা প্রযোজক আছেন তারা আরও ইনভেস্ট করতে সাহস পাবেন। মেলাটা তো আজকেই শুরু হচ্ছে, 2 দিন এটার অর্গানাইজের কাজ ছিল। এটা প্রথম বলতে গেলে প্রথম মেলায় আমি শিপন, রুবায়েত সহ আরও সবাই যারা আছেন আমরা সবাই মিলে মেলাটা অর্গানাইজ করার ট্রাই করেছি। আমরা ট্রাই করছি যে ঈদের আগে একটা গেট টুগেদারের মতো হওয়া আর কি। এক কথা, এটা তো একটা ইভেন্ট। আসলে আমরা লাস্টে করোনার পর থেকে আমরা আমাদের আনন্দ ফুর্তি সব ভুলেই গেছি। তারপরে 5 তারিখের পর থেকে তো সিকিউরিটির অভাব পুরাটাই। আমরা কোনো আর্টিস্ট আমার কোথাও গেলে তার এই বাধা ওই বাধা লেগেই আছে সব কিছুতে। তা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে একটা রিফ্রেশমেন্টের জায়গা থেকে আমরা ট্রাই করেছি দুপুর 12টা থেকে রাত 3টা পর্যন্ত একটা গেট টুগেদারের একটা অ্যারেঞ্জমেন্ট করার। সেক্ষেত্রে সব বড় বড় ব্র্যান্ডগুলোকে আমরা ইনভাইট করেছিলাম। আমাদের এখানে অনেক ব্র্যান্ড আসছে, আমাদের এই বিশ্বরং থেকে শুরু করে সিগনেচার, কিজুনা বাই, যারা আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আসছে এখানে। আমার মনে হয় এটা একটা গেট টুগেদারের মতো হবে। আবার সব জায়গায় একটা মানে এক কথা একজন কাস্টমার
মেলাকে কেন্দ্র করে একটা জায়গায় আসলে সে তার ইফতারি সহকারে সেহরি পর্যন্ত করে এখান থেকে পুরো প্যাকেজটা নিয়ে তার ইচ্ছা মতো মার্কেটিং করে চলে যেতে পারবে, এরকম একটা প্ল্যানিং। প্রথমে 3 দিনের ছিল, এরপর আস্তে আস্তে আমাদের প্ল্যানিং হলো যে আমরা 10 দিন ব্যাপী মেলাটা করি। সো দেখা যাক কী হয়। আমাদের 3টা স্লটে আমাদের হচ্ছে 3 দিন এবং 10 দিন, এই টোটাল 3টা স্লটে আমাদের এখানে স্টলগুলো বুকিং চলছে। মোটামুটি সবগুলো স্টলে বুকিং শেষ, 2-1টা হাতে গোনা আছে, হয়তো বা কাল পরশু সেটাও হয়ে যাবে। আর আমাদের এখানে সব সেলিব্রিটিদের ক্রাউড থাকবে। আশা করছি 28 তারিখ পর্যন্ত প্রতিদিনই 5-10 জন করে আমাদের সিঙ্গার অ্যাসোসিয়েশন বলেন বা ওদের সার্কেল বলেন, এরপরে নাটক বলেন, চলচ্চিত্র বলেন, সব জায়গা থেকে ইনশাল্লাহ সব সেলিব্রিটিদেরই এটা আড্ডার স্থল, এটা আমি মনে করি। যেখানে আমরা সবাই একসাথে থাকবো, আমার মনে হয় সেই জায়গাটা আরও বেশি প্রাণবন্ত হবে, এটা আমার বিশ্বাস। এটা আমাদের হচ্ছে গুলশান শুটিং ক্লাব, পুলিশ প্লাজার পাশেই। আপনারা সবাই গুগলে গুলশান শুটিং ক্লাব দিলেই পেয়ে যাবেন। সো চলে আসবেন ইনশাল্লাহ। অনেক মজার জায়গাও এটা, বিকজ আমাদের স্টল ছাড়াও আমাদের স্টলের বাইরে আমাদের অনেক ফুড কোর্ট বসেছে একটা। সে ফুড কোর্টে অনেক ভালো ভালো হাজি বিরিয়ানি থেকে শুরু করে, এরপরে আমাদের নিজেও দিয়েছে না আমাদেরই ভাবলাম এক কিনারে রেডি করি। এরপরে আপনার ভাগ্য গণনা থেকে শুরু করে, এগুলো জাস্ট ফান আর কি। এরপর টিয়া পাখিতে ভাগ্য গণনা আছে, শুটিং আছে, এরপরে হচ্ছে বায়োস্কোপ আছে, আর অনেক ধরনের আমাদের সেই 60 সালে ফিরে যাওয়ার মতো অনেক কিছু স্মৃতিবহল জিনিস আমরা এখানে হাজির করেছি। সো অনেক এনজয় করতে পারবেন। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা মার্কেটে গেলে আপনাদেরকে বাচ্চাকে সামলাইতেই সময় চলে যায়, মার্কেটিং করতে পারেন না। বাট এখানে বাচ্চাকে সামলানোর জন্য জায়গা আছে। আপনারা জাস্ট আসবেন, বাচ্চার মতো খেলবে, আপনারা মার্কেটিং করবেন। আচ্ছা জয় ভাই, এই যে ভাগ্য গণনার কথা বললেন টিয়া দিয়ে, এটাকে আপনি কি ভাগ্যটা গণিয়েছেন নাকি? টিয়া দিয়ে যে আপনার ভাগ্য গণনা করা, এটা কি আপনি করেছেন? আমাকে দুষ্টামি করে জোর করে আপনারা ধরে নিয়ে গেছিলেন একটু আগে। আচ্ছা, আমি করেছি, বাট আমার মনে হয় সবই একটাই লেখা, যে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবে, ভালো করবেন, ভালো কাজ করবেন। বিষয়টা এরকম আর কি, যে আপনি ভালো কাজ করবেন, সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ পাক আপনার ভালো করবে। টিয়া দিয়ে আপনার ভাগ্য গণনা যে মেলা কেমন হবে, সাকসেসফুল হবে কিনা জয় চৌধুরী, সেটা কি? না, আমি আসলে একমাত্র আল্লাহ পাক ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করি না। আল্লাহ পাক আমার তকদিরে যেটা লিখেছে ওইটাই হবে, এটা জাস্ট ফান। এছাড়াও আমি একটা বলি, আমাদের ফুড কোর্টে আরও লাইভ বেকারি থেকে শুরু করে বাংলাদেশে সর্বপ্রথম যে লাইভ বেকারি যেটা আছে, ওনারাও জয়েন করেছে। আরও অনেক জুস আছে, জুস থেকে বড় বড় ব্র্যান্ড সবই আমাদের এখানে আছে। এক কথা ফুল এন্টারটেইনমেন্ট, এক কথা আমার এটাই। আমাকে দেবে, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখছেন? এটা কেউ করে দেয়? রেকর্ড হয়ে যায় তো এরকম কিছু। এখন তো বড় হয়ে গিয়েছি, তো এখন হ্যাঁ ছোটবেলায়, যেহেতু 12 বছর আগের ব্যাপার, 12 বছর আগে বিয়ে হয়েছে, তো তখন সালাম দিতাম, তখন আমিও তাকে সালামি দিতাম, সেও আমাকে সালামি দিত। এখন আসলে ওই ব্যাপারটা নাই, সে বলে যে যাও মার্কেট করে আসো, বা কখনো আমরা একসাথে শপিং করতে যাই, এটাই। আর এখন সালামি দেওয়াই হয় সবাইকে। সে আমি আবার নতুন টাকা গুলিস্তান থেকে ব্যাংক থেকে পাঠাইলে আমাকে দেয়, আর যে ব্যাংক থেকে যদি দেখে কালেকশন করতে কম হয়ে যাচ্ছে, আমি আবার গুলিস্তান থেকে টাকা নিয়ে আসি। তার সবাই এই নতুন টাকার পিছনে ঘোরে আর কি, এটাই। আমি সালামি কত টাকা পেয়েছি এটা থাক না, অ্যামাউন্ট না বলি, বাট মানে আলহামদুলিল্লাহ আমি সালামি দিতেই বেশি পছন্দ করি। আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছে যে আমি সবাইকে সালামি দেই, এটা আমি প্রাউড ফিল করি যে আমি এখন সালামি দেই। একজন চিত্রনায়িকা বলেছেন সে ঈদ সালামি 5-6 লাখ টাকা পায়, এটা